This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পুলিশের কাছে নতুন বয়ান দে ভাইদের 10 ফেব্রুয়ারি আত্মহত্যার পরিকল্পনা, 13 ফেব্রুয়ারি স্ত্রীদের আত্মহত্যার পরিকল্পনার কথা জানান প্রণয় প্রসূন। আত্মহত্যা করলে সপরিবারে করবেন বলে জানান তাদের স্ত্রীরা, অর্থাৎ রমি এবং সুদেষ্ণা। সন্তানরা মা না থাকলে অসহায় হয়ে পড়বে, তাদেরও বাঁচিয়ে রাখতে চাননি তারা। পরিকল্পনা মাফিক সোমবার রাতে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। পরদিন সকালে দুই ভাই জেগে যান। প্রিয়ম্বদার বিষক্রিয়ায় মৃত্যু হলেও বেঁচে যান রমি সুদেষ্ণা। তারপর দুপুরে খুন করা হয় দুই বউকে। পুলিশের কাছে এমনই দাবি করেন প্রণয় এবং প্রসূন দুই ভাই। স্ত্রীদের খুনের পর ছেলে এবং নিজেদের হাত কেটেও আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি। সফল না হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যার পরিকল্পনা। ছেলেকে হাসপাতালে ভর্তির কথা বললেও সে রাজি হয়নি, এমনই দাবি প্রণয় প্রসূনদের। এদিকে প্রণয়ের বয়ান এবং ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে বিস্তর অসঙ্গতি। রমি সুদেষ্ণারাও কি মঙ্গলবার সকালে জেগে গিয়েছিলেন? মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে খুন হন রমি সুদেষ্ণা প্রিয়ম্বদা। মৃত্যু 3 থেকে 6 ঘন্টা আগে খেয়েছিলেন খাবারও, এমনই উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। তবে কি সকালে জেগে গিয়েছিলেন সুদেষ্ণারাও? আরও বিস্তারিত জানতে এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, ঘুম ভাঙার পর কি আবার নতুন করে ঘুমের ওষুধ খাওয়ানো হয়? মানে বারবার এত নতুন নতুন বয়ান আসছে দে ভাইদের কাছ থেকে যে গোটা ঘটনাটা ক্রমশ আরো জটিল হয়ে উঠছে। দীপ, তুমি যে প্রশ্নটা করলে যে সকালে 18 তারিখ সকালে যে 3 সদস্য পুরুষ সদস্য তারা যেটা দাবি করেছেন যে তাদের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু মহিলা সদস্যদের ঘুম ভাঙেনি। কিন্তু কোথাও গিয়ে তদন্তকারীদের এই বয়ান কিন্তু বেশ খানিকটা ভাবাচ্ছে। তার কারণ ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, এনআরএস হাসপাতালে যে 3জন মহিলার দেহের ময়নাতদন্ত হয়েছে এবং সেই প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যু হয়েছে খাবার খাওয়ার 3 থেকে 6 ঘন্টা পর। আর সেটাই কিন্তু তদন্তকারীরা বেশ খানিকটা সন্দিহান। তার কারণ যেটা দাবি করেছেন এই প্রণয় দে বা প্রসূন দে, তারা তদন্তকারীদের কাছে জিজ্ঞাসাবাদের মুখে যে 17 তারিখ রাতে সকলেই একসঙ্গে পায়েস মেশানো, ঘুমের ওষুধ মেশানো পায়েস তারা খাওয়া দাওয়া করেছিলেন এবং পরের দিন সকালবেলায় প্রণয় প্রসূন এবং তাদের নাবালক ছেলে তারা ঘুম থেকে জেগে যায়, কিন্তু 3 মহিলা সদস্য তারা ঘুম থেকে ওঠেনি। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে সেখান থেকেই তদন্তকারীরা যে বিষয়টা ভাবছেন যে তাহলে কি কোথাও গিয়ে বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে, নাকি সকলেই একসঙ্গে ঘুম থেকে জেগে গিয়েছিলেন এবং দ্বিতীয়বারের মতন তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। তার আরও একটা কারণ যেটা তদন্তকারীরা সন্দেহের জায়গা থেকে দেখছেন যে এই যে নাবালিকা, ওই পরিবারের যে সদস্য, তার শরীরের বিশেষ করে ঠোঁটে, চোয়ালে, এমনকি কানের পিছনে রক্ত জমাট বাঁধার নমুনা পাওয়া গেছে। তাহলে সেই আঘাতের চিহ্নগুলো কেন আসলো? কোথাও গিয়ে কি দ্বিতীয়বারের মতন তাকে যখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তার সঙ্গে জোরপূর্বক তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, সেই কারণে ধস্তাধস্তির জায়গা থেকেই এ ধরনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে? এই বিষয়গুলো কিন্তু বয়ানের সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের প্রাথমিক রিপোর্ট। সুপ্রিয়, আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট করে জানতে চাইবো, তাহলে কি এই দুই ভাই এখনো আসল ঘটনা চেপে যেতে চাইছে? এখনো কি তারা বারবার বয়ান বদল করে ঠিক কি ঘটেছিল চিত্তনিবাসে সেটা কি কোথাও আড়াল করতে চাইছে? যদি তাই করে তাহলে কেন? দেখো দীপ, এখানে আরও একটা বিষয় রয়েছে। তুমি যেটা বলছো যে সেই সম্ভাবনা যে তদন্তকারীরা একেবারে উড়িয়ে দিচ্ছেন তা কিন্তু নয়, কারণ এই বাড়িতে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে ভেতর এবং বাইরে মিলিয়ে, সব মিলিয়ে প্রায় 17 থেকে 18টি ক্যামেরা রয়েছে। 16 তারিখ অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু ওই ক্যামেরাগুলির কোনো ফুটেজ পাওয়া যায়নি। এমনকি সিসি ক্যামেরাগুলো প্লাগ থেকে খুলে রাখা হয়েছিল, ডিসকানেক্ট করে রাখা হয়েছিল। তাহলে কেন খুলে রাখা হলো? অর্থাৎ কোনো তথ্য প্রমাণ কি যাতে বাইরের যখন এ ধরনের ঘটনার পর পুলিশ ইনভেস্টিগেশন করবে, সেই ইনভেস্টিগেশনে যাতে বাড়ির ভেতরে কী ঘটনা ঘটছে, কার কি ভূমিকা রয়েছে, সেই বিষয়গুলো পুলিশ স্পষ্টভাবে জানতে পারেন। সেই কারণেই কি এই সিসি ক্যামেরাগুলো খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল। আর সেখান থেকেই কিন্তু তদন্তকারীরা কোথাও গিয়ে এই যে দুই ভাই তারা যে বয়ান দিচ্ছেন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতে, সেই বয়ান যে সম্পূর্ণরূপে সত্য এটা কিন্তু তারা মেনে নিচ্ছেন না। তার জন্য পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকেও কিন্তু সমানভাবে তাদের বয়ানের সঙ্গে যাচাই করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তদন্তকারীরা কিন্তু সম্পূর্ণরূপে এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর তাদের বয়ান যে সম্পূর্ণরূপে সত্য এমনটা কিন্তু মনে করছেন না। সমস্ত দিকই কিন্তু সম্ভাব্য যে সমস্ত দিকগুলো রয়েছে সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ, তোমাকে নজর রাখো।
দেখুন, এই ট্যাংরা হত্যা রহস্যের ওপর থেকে পর্দা উঠতে পারে, কারণ আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্যাংরার প্রণয় দে এবং তার ছেলে। ওই দুপুর 12টার আশেপাশে হাসপাতাল থেকে তাদের ছাড়া হতে পারে, এই কথা ট্যাংরা এবং আনন্দপুর থানাকে ইমেল মারফত জানিয়েছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারপর কি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে? দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তারা জিজ্ঞাসাবাদ করছেন না এমনটা নয়। আর চিকিৎসকদের সঙ্গে কথা বলে যখন চিকিৎসকরা অনুমতি দিচ্ছেন যে হ্যাঁ পেশেন্টের সঙ্গে কথা বলা যাবে, সেই মতো তারা কিন্তু তদন্তের স্বার্থে যখন যা প্রয়োজন সেই মতো এই কদিনে তারা কথাবার্তা বলেছেন। এই মুহূর্তে যেটা খবর যে বেসরকারি হাসপাতাল সূত্রে প্রণয় দে এবং তার যে ছেলে তাদের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা পর্যালোচনা করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং বিষয়টি তারা ইতিমধ্যে আনন্দপুর থানা এবং ট্যাংরা থানা, এই দুটি থানাকে জানিয়েছেন। কারণ আনন্দপুর থানার অন্তর্গত এই বেসরকারি হাসপাতাল, আর এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি ট্যাংরা থানা এলাকার অন্তর্গত। ফলে দুটি পুলিশ স্টেশনকেই বিষয়টি জানানো হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই দুজনকে তারা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে রাখতে চান। বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও তারা সেখানে সরকারি হাসপাতালে তাদেরকে রেখে বাকি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চান, তদন্তের প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চান। এবং সেই মতো প্রাথমিকভাবে এনআরএস কর্তৃপক্ষের সঙ্গে একটা যোগাযোগ করা হয়েছে। এনআরএস কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলে বেডের বিষয়টি সুনিশ্চিত করলে তাদেরকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। শেষ পর্যন্ত দেখার যে এনআরএসেই হলো নাকি অন্য কোনো সরকারি হাসপাতালে কলকাতা পুলিশের তরফে এই অ্যারেঞ্জমেন্ট করা হলো। একেবারে সৌরভ, নজর থাকবে এবং তোমার মারফত সেই আপডেট আমরা জানাতে থাকবো দর্শকদের। অনেক ধন্যবাদ। বীরভূমে খুন আর হাওড়ায় খুনের চেষ্টা, আবারও গুলি চলল হাওড়ায় 72 ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বার। এবার লিলুয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেশ সিং। রাতে বাইকে চেপে ব্যবসায়ীকে গুলি চালায় দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে ওই ব্যবসায়ী, তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরনো খুনের মামলার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ, জেলও খেটেছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। গত বুধবার রাতে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই খবর আমরা দেখিয়েছিলাম, হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি। হাওড়া শহরে আবারও শুট আউটের ঘটনা। এবার ঘটনাস্থল লিলুয়ার এনএস রোড। আমার পিছনেই যে বহুতল আবাসন দেখা যাচ্ছে, এটাই হলো ইন্দ্রধনুষ আবাসন। এবং এই আবাসনের নিচের তলায় গতকাল একটি জন্মদিনের পার্টি হচ্ছিল এবং সেই পার্টিতেই যোগ দিয়েছিলেন ব্যবসায়ী রাজেশ সিং। রাজেশ সিং যখন জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করার পর গেটের সামনে বেরিয়ে এইখানটা এসে দাঁড়ান, তখনই কিন্তু যেটা জানা যাচ্ছে যে লিলুয়ার এই সাইড থেকে, আমার ডান দিকের রাস্তা থেকে, এইখান থেকেই দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে তারা কিন্তু আসে এবং খুব কাছ থেকেই ওই রাজেশ সিংকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং এই ঘটনায় গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন এখানে রাজেশ সিং। এই যে মোটর সাইকেল দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখনও রক্তের দাগ স্পষ্ট এবং গুলি লাগার পরেই রাজেশ সিংকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় টিএল জয়সওয়াল হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে সেখান থেকেও কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তাকে ট্রান্সফার করা হয়। প্রশ্ন উঠছে যে এই যে পরপর শুট আউটের মতো ঘটনা ঘটছে হাওড়ায়, নিরাপত্তা কোথায়? কোথায় পুলিশি নিরাপত্তা? যদিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে এই রাজেশ সিং কিন্তু বর্তমানে লিলুয়ায় বেশ কয়েকটি ডেভেলপিংয়ের কাজ শুরু করেছিলেন। এই রাজেশ সিংয়ের একটি পুরনো ব্যাকগ্রাউন্ডও রয়েছে। ইনি কিন্তু দুখানা খুনের ঘটনায় কিন্তু আসামি এবং জেল খাটা আসামি, এমনটাই বলা যেতে পারে। বর্তমানে তিনি কিন্তু শাসক দলের কিছুটা হলেও ঘনিষ্ঠ, এমনটাই জানা যাচ্ছে এবং এই লিলুয়া অঞ্চলে প্রমোটারিংয়ের কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, পুরনো কোনো শত্রুতার জেরে এই গুলি চললো নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো অভিসন্ধি? সব বিষয়টাই খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, টিভি 9 বাংলা। বললো তো দাদা গুলি লেগেছে, যশোর হসপিটালে তুমি আসো। যশোর হসপিটালে গিয়েছি, এখানে রক্ত থেকে হ্যাঁ বেরিয়ে গেছে, এটা আমি জানি না। ঠিক আছে, তারপরে আমি যখন দেখেছি ওনাকে মনে হচ্ছিল গুলি লেগেছে, রক্ত থেকে পুরো একদম চান করে গেছে। এখানে জিজ্ঞেস করেছি তো উনি বলেছেন দুটো ছেলে ছিল বাইকে, মতো ওরাই মেরে গেছে।
এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস ছিল। বেশ কিছু আর্মস অ্যাক্টের কেস